আরজিকরের প্রাক্তন ডেপুটি সুপারের আগাম জামিনের আর্জি খারিজ। আরজিকর মেডিকেলের আর্থিক দুর্নীতি মামলায় অভিযুক্ত আক্তার আলী। প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলীর আগাম জামিনের আর্জি খারিজ। সিবিআই রিপোর্ট চার্জশিট অনুযায়ী সন্দীপ ঘোষের সঙ্গে যুক্ত আক্তার আলী, তাই আক্তার আলীর আগাম জামিন মঞ্জুর নয় জানিয়ে দিল হাইকোর্ট। আক্তার আলীর বিরুদ্ধে নির্দিষ্ট তথ্য প্রমাণ থাকার দাবি সিবিআই। আমি হুইসেল ব্লোয়ার, আগাম জামিন চেয়ে সওয়াল আক্তার আলী। এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে সওয়াল করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে 1996 সালে শেষবার আদালতে গিয়ে সওয়াল করেছিলেন আইনজীবী মমতা বন্দ্যোপাধ্যায়। 1993 সালের 21শে জুলাই পুলিশের গুলিতে প্রাণ হারিয়েছিলেন 13 জন যুব কংগ্রেস কর্মী। ওই মামলায় 1996 সালে দলের কর্মীদের হয়ে ব্যাংশাল কোর্টে সওয়াল করেছিলেন তৎকালীন যুব কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেশের ইতিহাসে নজিরবিহীন ঘটনা। এসআইআর মামলায় সুপ্রিম কোর্টে সওয়াল করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুরুতেই তিনি বলেন, স্যার 5 মিনিটের জন্য বলতে দিন, মাত্র 5 মিনিট। এতে প্রধান বিচারপতি সূর্যকান্ত বলেন, আমরা 5 মিনিট নয় 15 মিনিট দেব। আবার মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘক্ষণ সওয়াল করার পর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ একসময় বলেন, আপনার আইনজীবী অত্যন্ত দক্ষ, তাকে সওয়াল করতে দিন। বুধবার সওয়াল জবাব চলাকালীন সুপ্রিম কোর্ট থেকে সামনে এলো এমন নানা টুকরো টুকরো ছবি, যা দীর্ঘদিন এ রাজ্যের মানুষ দেখেনি। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়কে আদালতে সওয়াল করতে দেখা গেছিল প্রায় 2.5-3 দশক আগে। 1993 সালের 21শে জুলাই পুলিশের গুলিতে প্রাণ হারিয়েছিলেন 13 জন যুব কংগ্রেস কর্মী। তখন যুব কংগ্রেস নেত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 1996 সালে সেই মামলায় যুব কংগ্রেস কর্মীদের হয়ে ব্যাংশাল কোর্টে সওয়াল করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আইনজীবী অলোক কুমার দাসের দাবি, সেদিন মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর গাউন পরে আদালতে সওয়াল করেছিলেন। সেই গাউন তিনি আজও রেখে দিয়েছেন। দিদি আমার কাছ থেকে আমার গাউনটা চেয়ে নিলেন। দিদি তো নিজে একজন লয়ার। একটা মামলা করছেন যখন, তখন তার আগে পুরো ব্রিফিংটা আমার কাছ থেকে নিয়ে নিলেন যে কোন কোন সেকশনে মামলা আছে। আর্মস একটা মামলা আছে, আপনার কি বলে ভাঙচুরের একটা মামলা আছে, সমস্ত কিছু জেনে নিয়ে প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি উনি প্লিড করলেন এবং উইথ দি সেকশন সাইটেশন অলসো। সেই আপনার সিআরপিসি আইপিসি সমস্ত দেখে এবং সাইটেশন দেখে উনি কোর্টে সওয়াল করলেন। আমাদের দেখে মনে হচ্ছিল একজন সুদক্ষ আইনজীবী যেভাবে সওয়াল করেন উনি ঠিক সেইভাবে সওয়াল করছেন, এবং এটা সত্যি অনস্বীকার্য। ওই বছরই রিজেন্ট পার্ক থানায় ভাঙচুরের অভিযোগে তৎকালীন কংগ্রেস নেতা পঙ্কজ বন্দ্যোপাধ্যায় গ্রেফতার হয়েছিলেন। আলিপুর এসডিজেএম আদালতে তার হয়ে মামলা লড়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবিপি আনন্দর সম্পাদক সুমন দেখে দেওয়া সাক্ষাৎকারেও এই মামলার স্মৃতিচারণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এইটা হচ্ছে আলিপুর কোর্টের ছবি। পঙ্কজদাকে অ্যারেস্ট করেছিল, সারা রাত ডিটেন করিয়ে রেখে অত্যাচার করেছিল। তারপরের দিন সকালে ছুটে গিয়ে সারা রাত জেগে এটা আমি করেছিলাম। আলিপুর কোর্টে প্র্যাকটিস জিতিয়েছিলাম। আরেকটা আমি বালুরঘাটে করেছিলাম। বালুরঘাটে যখন পার্থ সারথী সিংহ রায় যখন গুলিতে মারা গেল, পার্থ সিংহ রায়, আর কুমারগঞ্জে সেই মামলায় জামিনও পেয়েছিলেন কংগ্রেস নেতা। এবার এসআইআর মামলায় একেবারে সুপ্রিম কোর্টে সওয়াল করলেন। সোমবারের শুনানিতেও তিনি সুপ্রিম কোর্টে থাকবেন। এবিপি আনন্দ। কেন্দ্রীয় পর্যবেক্ষক নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে তৃণমূল সরকারের সংঘাতের পারদ আরও চলল। নবান্ন রাজ্যে খারিজ করে নির্বাচন কমিশন জানিয়ে দিল, রাজ্যের স্বরাষ্ট্র সচিব সহ 25 জন আইএএস আইপিএস অফিসারকে ভিন রাজ্যে ট্রেনিং নিতেই হবে। পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্য থেকে এরকম 170 জন অফিসারের বিকল্প নাম পাঠানো হলেও কারো ক্ষেত্রে অনুমোদন দেওয়া হয়নি। এসআইআর নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে সংঘাত চরমে তুলে বুধবারই সুপ্রিম কোর্টে মামলাকারী হিসেবে সওয়াল করলেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। মাইক্রো অবজারভার নিয়োগ থেকে লজিক্যাল ডিসক্রিপেন্সি, এসআইআর প্রক্রিয়া নিয়ে একের পর এক প্রশ্ন তুলেছেন তিনি। আর এদিনই 5 রাজ্যের ভোটে কেন্দ্রীয় পর্যবেক্ষক হিসেবে যোগ দিতে রাজ্যের পাঠানো বিকল্প আইএএস আইপিএস অফিসারদের তালিকা খারিজ করে দিল নির্বাচন কমিশন। আরও চরমে উঠল নির্বাচন কমিশনের সঙ্গে তৃণমূল সরকারের সংঘাত। পশ্চিমবঙ্গ ছাড়াও এবছর বিধানসভা ভোট হবে কেরল, তামিলনাড়ু, অসম এবং পুদুচেরিতে। এইসব রাজ্যে নির্বাচনী প্রক্রিয়ায় নজরদারির জন্য কেন্দ্রীয় পর্যবেক্ষক নিয়োগ করে নির্বাচন কমিশন। সেখানে পশ্চিমবঙ্গের মোট 25 জন আইএএস এবং আইপিএস অফিসারের নাম রাখা হয়। তাৎপর্যপূর্ণভাবে সেই তালিকায় নাম ছিল পশ্চিমবঙ্গের স্বরাষ্ট্র সচিব আইএএস অফিসার জগদীশ প্রসাদ মিনা এবং হাওড়ার সদ্য প্রাক্তন পুলিশ কমিশনার আইপিএস অফিসার প্রবীণ ত্রিপাঠী। সূত্রের খবর, তাতে তীব্র আপত্তি জানায় পশ্চিমবঙ্গ সরকার। পাল্টা নির্বাচন কমিশনের যুক্তি ছিল, পর্যবেক্ষক নিয়োগ নিয়ে 4 বার রিমাইন্ডার দেওয়া হয়েছিল, কিন্তু রাজ্য সরকার কোনো তালিকা দেয়নি। তারপরেই স্বরাষ্ট্র সচিব ও হাওড়ার পুলিশ কমিশনারকে পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করা হয়।
এই অবস্থায় গত 29শে জানুয়ারি নির্বাচন কমিশনকে বিকল্প হিসেবে 9 জন আইএএস অফিসার এবং 30শে জানুয়ারি 8 জন আইপিএস অফিসারের নাম পাঠানো হয় রাজ্য সরকারের তরফে। এদিন সেই তালিকায় খারিজ করে দিল নির্বাচন কমিশন। বুধবার রাজ্য প্রশাসনকে ইমেল করে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে তা জানিয়ে দেওয়া হয়েছে। বলা হয়েছে নির্দিষ্ট অফিসারদের ছাড় দেওয়ার ক্ষেত্রে যে অনুরোধ করা হয়েছিল কমিশন তা খারিজ করে দিয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট অফিসারদের নির্দিষ্ট দিন ও সময়ে বৈঠকে যোগ দিতে নির্দেশ দেওয়া হয়েছে। প্রথম দিন থেকে এই ভোট প্রক্রিয়াটা শুধু চলছে, একটা হচ্ছে হোয়াটসঅ্যাপে, দ্বিতীয় হচ্ছে ফতোয়া, তিনটে হচ্ছে ডিকটেটরশিপের মাধ্যমে। এটার বিরুদ্ধেই আমাদের লড়াই, এটাতে আশ্চর্য হওয়ার কিছু নেই। নির্বাচন কমিশন সূত্রে দাবি, কমিশনের নির্দিষ্ট করে দেওয়া অফিসারের পরিবর্তে অন্য অফিসারকে পাঠাতে চেয়ে পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্য থেকে মোট 170 জনের নাম এসেছিল, কিন্তু কোনো রাজ্যের ক্ষেত্রে বিকল্প অফিসারদের নামে অনুমোদন দেওয়া হয়নি। ইলেকশন কমিশন মমতা ব্যানার্জির আন্ডারে নয়, প্রকারান্তরে ইলেকশন কমিশনের আন্ডারে এই সরকার, এই রাজ্যের মুখ্যমন্ত্রী। এই সত্যটাকে এই রাজ্যের মুখ্যমন্ত্রী বুঝতে পারছেন না। এই সত্যটা যখন বুঝে যাবেন তখন সেইভাবেই আচরণ তাকে করতে হবে। বৃহস্পতি ও শুক্রবার কেন্দ্রীয় পর্যবেক্ষকদের জন্য নির্ধারিত বৈঠক রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, রাজ্য সরকারের পাঠানো তালিকা নির্বাচন কমিশন খারিজ করে দেওয়ার পর রাজ্যের স্বরাষ্ট্র সচিব সহ বাকি অফিসাররা কি নির্বাচন কমিশনের নির্দেশ মেনে সেই বৈঠকে যোগ দেবেন? নবান্ন সূত্রে খবর, এ নিয়ে উপর মহল থেকে কোনো নির্দেশ এখনো পর্যন্ত আসেনি, কিন্তু নিয়ম অনুযায়ী নির্বাচন কমিশনের নির্দেশ মতো তালিকায় নাম থাকা অফিসারদের নির্দিষ্ট সময়ে যেতে হবে। রুমা পাল ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ। দত্তাবাদের স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় বুধবার চার্জশিট দিল পুলিশ। বিধাননগর আদালতে জমা পড়ল চার্জশিট। সেখানে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে উল্লেখ করা হয়েছে পলাতক হিসাবে। ডিসেম্বরে হাইকোর্ট আত্মসমর্পণের নির্দেশ দিয়েছিল। সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল 23শে জানুয়ারির মধ্যে আত্মসমর্পণ করতে। সেই সময়সীমা পেরিয়ে গেছে 2 সপ্তাহ হতে চলল, কিন্তু এখনো আত্মসমর্পণ করেননি রাজগঞ্জের প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মন। দত্তাবাদের স্বর্ণ ব্যবসায়ী খুনের চাঞ্চল্যকর অভিযোগে যার নাম জড়িয়েছিল সেই হত্যাকাণ্ডের মামলায় বুধবার চার্জশিট দিল পুলিশ। চার্জশিটে 5 জনকে অভিযুক্ত হিসেবে দেখানো হয়েছে, আর প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে উল্লেখ করা হয়েছে পলাতক হিসেবে। অভিযুক্তদের বিরুদ্ধে খুন, অপহরণ, অপরাধমূলক ষড়যন্ত্র, চুরি ও প্রমাণ লোপাটের অভিযোগের ধারা দেওয়া হয়েছে। গত বছরের 30শে অক্টোবর দত্তাবাদে উদ্ধার হয় স্বপন কামিল্লা নামে এক স্বর্ণ ব্যবসায়ীর দেহ। পশ্চিম মেদিনীপুরের বাসিন্দা ওই ব্যক্তি দত্তাবাদে ভাড়া বাড়িতে সোনার দোকান চালাতেন। পরিবারের তরফে অপহরণ করে খুনের অভিযোগ তোলা হয়। সেই অভিযোগে নাম জড়ায় জলপাইগুড়ি রাজগঞ্জের তৎকালীন বিডিও প্রশান্ত বর্মনের। আমার স্বামী তো আর ফিরে পারবো না। আমার স্বামীকে তো প্রশান্ত বর্মন মেরে ফেলেছে। বিডিওই অ্যারেস্ট হন, সেই প্রশান্ত বর্মনই অ্যারেস্ট হন। প্রশান্ত বর্মনকে শাস্তি দেন, কঠোর। তদন্তে নেমে তৎকালীন বিডিওর ঘনিষ্ঠ বলে পরিচিত একাধিক ব্যক্তিকে গ্রেফতার করা হয়, যার পর বারাসত আদালতে আগাম জামিনের আবেদন করেন তৎকালীন বিডিও প্রশান্ত বর্মন। 26শে নভেম্বর সেই আবেদন মঞ্জুর করে আদালত, কিন্তু বিধাননগর পুলিশ কমিশনারেট নিম্ন আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে যায়। 22শে ডিসেম্বর নিম্ন আদালতের নির্দেশ খারিজ করে দেয় কলকাতা হাইকোর্ট। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ নির্দেশ দেন 72 ঘন্টার মধ্যে প্রশান্ত বর্মনকে নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে হবে। সেই সময় পেরিয়ে গেলেও নিম্ন আদালতে আত্মসমর্পণ করেননি প্রশান্ত বর্মন, বরং হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন তিনি। তবে সেখানেও ধাক্কা খান তৎকালীন বিডিও। 23শে জানুয়ারির মধ্যে প্রশান্ত বর্মনকে নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। এরপর বিডিও পদ থেকে সরিয়ে দেওয়া হয় প্রশান্ত বর্মনকে। তবে সুপ্রিম কোর্টের নির্দেশ সত্ত্বেও আত্মসমর্পণ করেননি তিনি। এবার চার্জশিটে তাকে পলাতক বলে উল্লেখ করল পুলিশ। কিন্তু কোথায় বিডিও? কেন সুপ্রিম কোর্টের নির্দেশের পরও আত্মসমর্পণ করলেন না তিনি? এবার কি করবে পুলিশ, সেটাই দেখার। ময়ূর ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।